উত্তম কুমার হচ্ছেন সেই ব্যক্তি যিনি ভারতের বাংলা ছবিতে 50 এবং 60-এর দশকে যে জনপ্রিয়তা পেয়েছিলেন এবং যেটা একই সঙ্গে 70-এর দশকের মাঝামাঝি পর্যন্ত ছিল। পুরো বাংলাদেশের এই অঞ্চল যেমন একই সঙ্গে ভারতের বাংলা ভাষাভাষী মানুষের কাছে তিনি একজন আদর্শ ব্যক্তি হিসেবে চিহ্নিত হতেন তার অভিনয়ের জন্য, চিহ্নিত হতেন তার ব্যক্তি ইমেজের জন্য। সেই জন্যে আজকেও তার মৃত্যুর 30 বছর পর আমরা যখনই সেই নামটি উচ্চারণ করি তখন আর পরিচয় বলতে হয় না বা ভেঙে বলতে হয় না আমরা কার কথা বলছি। আজকে আমরা সেই ব্যক্তি প্রসঙ্গে, আজকে সেই অভিনেতার বিভিন্ন কয়েকটি দিক নিয়ে আমরা আলোচনা করব, তাকে স্মরণ করে, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে, তার প্রতি আমাদের যে ভালোবাসা সেটা প্রকাশ করে। আজকে আলোচনায় দুজন বিশিষ্ট ব্যক্তি আমাদের অতিথি। তারা হলেন আমজাদ হোসেন, আমরা সবাই চিনি, চলচ্চিত্রকার, সাহিত্যিক। আছেন সুবর্ণা মুস্তাফা, আমরা তাকেও জানি, সংস্কৃতি জগতের একজন ব্যক্তিত্ব, অভিনেত্রী, এবং টিভিতে আমরা আরও অন্যান্য ক্ষেত্রে তাকে দেখি বিভিন্ন পারফরমেন্সে। আমরা আমজাদ ভাই যেটা বলছিলাম, এই যে আজকে 30 বছর পর তিনি মারা গেছেন, 30 বছর হলো, কিন্তু আজকেও আমরা শুধু উত্তম কুমার বললেই পুরোটা তাকে চিনতে পারি বা তার অবয়বটা আমাদের সামনে চলে আসে। এই যে এতদিন ধরে এটা জাগরুক থাকা মানুষের মধ্যে, এর বেসিক ভিত্তিটা কি আপনার কাছে কি মনে হয়? তার কি ব্যক্তি ইমেজ কতটা, অথবা তার কোয়ালিটি অফ অভিনয় সেটাই ধরে রেখেছে? না, কোয়ালিটি অফ অভিনয় সেটাই ধরে নিই আমরা। কারণ উনি এক কথায় বলা হচ্ছে যে কালোত্তীর্ণ মহানায়ক। সবাই বলছে এপার বাংলা ওপার বাংলা, সব বাংলাতেই। এবং ওনার যে অভিনয়, উনি তো জীবনের প্রতিটি ক্ষেত্রে শুধু অভিনয়ই করে গেছেন। ছেলেবেলায় শুনেছি বা মাঝখানে শুনেছি, এখনও শুনেছি যে সে গান শুনতো, গান শিখতো, আর আমার মনে হয় সে আবৃত্তিও জানতো। কারণ তার গলার যে কণ্ঠ অভিনয়ের জন্য তো কণ্ঠটা সবচেয়ে বড় প্রয়োজন। এবং সে এতই এটা নিয়ন্ত্রণে রাখতো যে যখন যেখানে যে সংলাপটি ডেলিভারি দেওয়ার কথা একদম জাদুকরের মতো করতো। নায়িকার সঙ্গে, সুচিত্রার সঙ্গে সে খুব আস্তে কথাটা বলবে, কিন্তু সাউন্ড রেকর্ডিস্ট খুব ভালো স্পেশালাইজড রেকর্ডিস্ট না হলে সে হয়তো বারবার বলতেই থাকবে জুড়ে বলেন জুড়ে বলেন। এবং এই সামান্য সময়টুকুনের মধ্যে সে যে সমস্ত কাজ করেছে কণ্ঠের, এবং যে আন্ডার অ্যাক্টিং করেছে, মানে তার তুলনায় সেই সময়ে, মানে 70, 80, 60 থেকে ধরা যায়, 60, 70, 80 পর্যন্ত, শেষ পর্যন্ত তিনি যে আন্ডার অ্যাক্টিং করেছেন, আন্ডার অ্যাক্টিং করার মতো অভিনেতা এই ভূভারতে খুব কম। সেদিন যে রাগ করে চলে গেলেন, তাই মনে মনে ভাবছিলাম আবার কি ছুতো দিয়ে আপনাকে ডেকে পাঠাই। রাগ কিন্তু আপনিও কম করেননি। তোমার মতো একটা অমানুষ আর জানোয়ারের ছায়া বাচ্চাদের উপর পড়লে তাদের কত ক্ষতি হবে জানো? আমি অমানুষ না, আমি জানোয়ার, কিন্তু এর জন্য দায়ী কে, আমি না তুমি? শ্যামবাজারে শশী বাবু সকালবেলায়, আমরা সুবর্ণের কাছে একটা বিষয় জানতে চাই। আমরা আমজাদ ভাই বলছিলেন, আমরা বলছিলাম যে এই আজকে উনি নেই 30 বছর, তারপর আমরা মনে রেখেছি এবং বললেই তার অবয়বটা ভেসে ওঠে। আমজাদ ভাই তার কোয়ালিটি অফ অ্যাক্টিং এর কথা বলছেন। এছাড়া আর কোন ধরনের ইম্প্যাক্ট কাজ করে বলে মনে হয় আপনার কাছে? সিনেমা তো আসলে ড্রিম মার্চেন্টস বলে না, স্বপ্নের বিক্রেতা, এবং উত্তম কুমার হচ্ছে সেই স্বপ্ন বণিক যে আমাদেরকে ওই রকম সব স্বপ্ন দিয়েছে। সুতরাং আমার কাছে বাংলা চলচ্চিত্রের এক সময় পর্যন্ত একদম প্রতি শব্দই হচ্ছে উত্তম কুমার মহানায়ক। উত্তম কুমার হচ্ছে ম্যাজিক। উনি দেখালেন যে শুধুমাত্র
যথাযথ অভিনয় এবং ভালো অভিনয় এবং অনেক হার্ড ওয়ার্ক দিয়ে এমন একটা জায়গা সৃষ্টি করা যায় যে ওনার প্রয়াণের 30 বছর পরও আমি 30 বছর শুনে খুবই অবাক হয়েছি। আমি বুঝিনি যে আসলে 30 বছর হয়ে গেছে। আমজাদ ভাই, উনি যে নতুন ধারার কথা বললেন, আপনি কিছুটা আগের দিকে ব্যাখ্যা করেছেন এবং সিনেমাটিক অভিনয়ের কথা বলছিলেন। সেই ক্ষেত্রে যে ধারাটি উনি তৈরি করেছেন, সেখানে যদি আজকে আমরা যদি ধরেন একাডেমিক্যালি ফিল্ম ল্যাঙ্গুয়েজের কথা বলি, তাহলে ফিল্ম ল্যাঙ্গুয়েজের যে দাবি সেটা কতটুকু তার মধ্যে সেটাই আমরা পাই বা তিনি পূরণ করেছেন? সেটাই পূরণ করেছেন আজীবন, উনি সেটাই পূরণ করেছেন। আমি সুবর্ণার কথার সঙ্গে একটু মিলিয়ে বলি, ও তো স্বপ্নের ইয়ে বলেছিল, মার্চেন্ট বলেছিল। তো উত্তম কুমারের সঙ্গে আরেকটি নাম জড়ানো আছে, সে নামটি হলো সুচিত্রা সেন। অফকোর্স। আপনি অবাক হবার কিছু নেই, এই কাগজের যিনি মালিক উনি আমার আত্মীয়। ফিরতে বললে তোমাদের গল্প করবে? মানে মানে শুনেছি এখানে খুব ডাকাত টাকাত থাকে, আর ওই ঠ্যাঙাড়ে ট্যাঙাড়ে রাড্ডা খুব। কি থাকে? ঠ্যাঙাড়ে ঠ্যাঙাড়ে লোকজন মারে। আমি তো কতবার আয়নায় নিজেকে দেখে যাচাই করি, কিন্তু কই সেরূপ তো আমি দেখতে পাই না যা তোমার তুলি ছোঁয়ায় আমার ছবিতে ফুটে ওঠে। তুমি তো আমার চোখ দিয়ে নিজেকে দেখো না, আমার মন দিও না। তো তারকা যে হয় মানে দর্শকের চোখে বা মনে বা হৃদয়ের পড়তে পড়তে মানে চেহারায় মেয়েটির চেহারা এবং ছেলেটির চেহারা খুব মজা লাগলে, তাদের অভিনয় প্রতিভা খুব সুন্দর লাগলে, তাদেরকে দেখার জন্য একটা স্বপ্ন তৈরি হয় দর্শকের মনে। যে স্বপ্নের জুটি ছিল উত্তম কুমার। আসলে উত্তম কুমারের একমাত্র আমাদের এই ইয়েতে উত্তম কুমারের অভিনয় সম্পর্কে গবেষণা হওয়া উচিত। একটি চরিত্রের যা যা করা দরকার, যেখানে যেখানে চেঞ্জ করা দরকার, সেখানে সেখানেই সে সোনারুর মতো, মানে যারা কারিগর মণিকার, যারা মানে ঘষে ঘষে অলংকারগুলো বানায়, আমার মনে হয় উত্তম কুমার সেইভাবে তার ডেলিভারিগুলো, মানে কথাগুলো, সংলাপগুলো অভিনয় করতেন। এখানে যদি এইভাবে যদি কেউ বলে যে যেমন উনি যে অ্যাট্রাকশনটা ছিল, উইচ ওয়াজ যে তার অবয়ব, যেন তার যে সুন্দর মুখাবয়ব, সেটা দিয়ে তিনি অনেক কিছু কভার করেছেন। এটা কি আপনারা একমত হবেন সুবর্ণা? না, আমরা একমত হব না। না, এই জন্য একমত হব না যে খুব সুন্দর বাঙালি বনা চেহারা থাকলেও যদি সে অভিনয় প্রতিভা না থাকে, অভিনয় যদি না করতে পারে, তাহলে সেলুলয়েডের পর্দায় তাকে এত ভালো লাগার কথা না। ছবির কোনো দৃশ্যের কথা মনে আছে কিনা আমরা সেটা আলোচনা করব, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নেব। প্রিয় দর্শক, আমরা এখন একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আবার ফিরে আসবো আলোচনায়। বিরতি থেকে ফিরে এলাম। আমরা উত্তম কুমারকে নিয়ে আলোচনা করছিলাম, আবার ফিরে আসি আলোচনায়। ছবির দৃশ্যের কথা একটু ফিরে আসি। সুবর্ণার কি মনে পড়ে? আমরা উত্তম কুমারকে নিয়ে যখন কথা বলি তখন এই পুরো কথা ইনকমপ্লিট থেকে যায় যদি আমরা সত্যজিৎ রায়ের নায়কের কথা না বলি। আমরা জানি সৌমিত্র চট্টোপাধ্যায় তার ম্যাক্সিমাম ছবিতে অভিনয় করেছেন, কিন্তু সত্যজিৎ রায়ও যখন ফিল্ম নিয়ে একটি ছবি বানালেন এবং ফিল্মের একজন নায়কের কথা ভাবলেন, তখন কিন্তু উনি উত্তম কুমারের কথাই ভাবলেন। কারণ সত্যজিৎ রায়ের কাছে উত্তম কুমার হচ্ছে বাঙালির মানুষপটে হিরো বা নায়ক, যে সত্যজিৎ রায়ও বুঝলেন যে ইট ইজ নোবডি বাট উত্তম কুমার। আধুনিক, আপনি বসুন না। এতে চলচ্চিত্র নেই নিশ্চয়ই? আপনার সঙ্গে একটা ইন্টারভিউ নিয়ে স্বভাবটা পূরণ করতে চাইছিলাম। আপনাকে যখন পেয়েছি। মায়াবীরতে তো উনি লিড রোল করছেন না, বিশ্বজিৎ লিড রোল করছেন। বিশ্বজিৎ প্রথম, ওখানে কি একটা কনফিউশন যেন হয়েছে এবং বিশ্বজিৎ বুঝতে পারছেন না। আমার এখনো মনে আছে উত্তম কুমার একটা সাইকেল নিয়ে এসে দাঁড়িয়ে থেকে তাকিয়ে বললেন থিঙ্ক থিঙ্ক, মানে
ম্যাজিক বললাম না আমি একটু আগে, যে আপনি এত লম্বা লম্বা সংলাপ হচ্ছে, তার মাঝখানে উনি ঠিক দুটো শব্দ বললেন, থিঙ্ক, এবং আপনি অবশ্যই উঠে বসে দেখবেন যে কি হলো এখানে। যেমন অবশ্যই চাপাডাঙ্গার বউয়ের কথা এখানে বলতে হবে। আমার নিজের ওনার রাজা সন্ন্যাসীতে অভিনয় খুব ভালো লেগেছে। সব ধন্যী মেয়ে বলে একটি অসাধারণ ছবি, আর্লি 70s এর মানে হ্যাঁ, মানে হাসির ছবি, স্বাধীনতার পরপরই হাসির ছবি, ফুটবল খেলা নিয়ে, মানে কি চমৎকার। এবং সেই ছবির পরেই তরুণ সম্প্রদায় তখন তাকে গুরু বলে সম্বোধন করা শুরু করলো। হ্যাঁ, আমজাদ ভাই, অনেক ছবি তো আছে, যেমন ভূতনাথ, সাহেব বিবি গুলাম, সাহেব বিবি গোলামের ভূতনাথ, সাহেব বিবি গুলামের ভূতনাথ আর কেউ তো করার মতো কোনো নায়ক ছিল না, এখনো কলকাতায়। নেই, হ্যাঁ, এখনো নেই কলকাতায়। এই যেমন ধরুন একটি ডায়লগ আমার মনে আছে, যে কত বড় অভিনেতা হলে একটি ডায়লগ দিয়ে সমস্ত অডিয়েন্সকে কাঁদিয়ে ফেলতে পারে। সেটা হলো অ্যান্টনি ফিরিঙ্গিতে তনুজাকে সে রেখেছিল, তনুজা তাকে ভালোবাসতো, তনুজার দুর্গাপূজা করার খুব শখ, তো ও তো গান গেয়ে গেয়ে বেড়াতো, তনুজাকে খুব অনুপ্রেরণা দিয়ে টাকা পয়সা দিয়ে গেছে। তো গ্রামের যে কুসংস্কার থাকে যে না তনুজা দুর্গাপূজা করতে পারবে না, তারা দুর্গাপূজায় আগুন জ্বালিয়ে দিয়েছে মণ্ডপে, এবং মণ্ডপের ভেতরে ছিল তনুজা। উত্তম কুমার সংবাদ পেয়ে যখন ছুটে এসছে, দৌড়ে এসছে, হাজার হাজার গ্রামের মানুষ, সে মানে পুড়ে যাওয়া তনুজার শরীরটা বুকে নিয়ে, এভাবে নিয়ে সে সবার কাছে গিয়ে একটি কথাই বলতেছে, এর কি কোনো দরকার ছিল, এর কি কোনো দরকার ছিল। সুবর্ণা বললেন যে থিঙ্ক। আমার মনে আছে, ধরেন যে আপনি নায়কের কথা বলছেন, নায়কের একটি দৃশ্য আছে, ট্রেন একটা স্টেশনে থেমেছে, শর্মিলা ভিতরে, উনি বাইরে এসছেন, এসে ওই যে চা নিলেন মাটির ভাঁড়ে, তো চা নিয়ে, এখন উনি তো এত বড় সিনেমার নায়ক, ভাঁড়ে চা খাচ্ছে, শর্মিলা ট্রেন থেকে দেখছেন, তো কাছে গিয়ে বললেন চলবে। তো ওই একটা শব্দ যেটা বলছিলেন, যে ওই চলবের মধ্যে যে এক্সপ্রেশনটা, এবং শর্মিলাকে যে একটা শ্রেণী সচেতনতা থেকে শুরু করে যে সামাজিক অবস্থান, সবকিছু কিন্তু ওই শব্দটার মধ্যে চলে এসেছে। সব মধ্যে ওই তো তার শেষের দিকের ছবি আনন্দ আশ্রম, মানে এই সমস্ত জেলে ফেলে এই সমস্ত লোকজনের সঙ্গে মিশে, মানে একটা ডি ক্লাস পিপলের সঙ্গে সে তার চরিত্রকে মিশিয়ে ফেলেছে। কাঁপুনি লাগছে? আগে হ্যাঁ। কোন পুকুরে জল খাও? যে পুকুরের জল সকলে খায়। এই তো মুশকিল না, তোমরা তো পুকুরের জল খাও না, ম্যালেরিয়া খাও। এখানে স্নান করা, কাপড় কাচা, বাসন ধোয়া সব বন্ধ, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পেরেছেন? আপনি যা বলবেন তাই হবে। আর ওখানে হারানো সুরে এই যে স্যুট পরে গট গট করে হেঁটে যাচ্ছে, তার যে হাঁটার মজাটা। ওই একই ছবিতে দুইটা ধরন, একটা হলো যখন স্মৃতি হারিয়ে ফেলে তখন এক ধরনের অভিনয় করলেন উনি, উত্তম কুমার was a তারপর যখন complete ফিরে actor. পেলেন স্মৃতি, কমপ্লিট, তখন দেখেন ও একেবারে অন্যরকম। সেই এই যে সুবর্ণ যেটা বলতেছে যে উত্তম কুমার কমপ্লিট অ্যাক্টর। বিকাশ রায় একটা খুব ওনার একটা লেখাতে আমি পড়েছি যে উত্তম কুমার যখন কোনো একটি ছবিতে অ্যান্টাগনিস্ট প্লে করলেন, নেগেটিভ ক্যারেক্টার যে প্লে করলেন, তখন বিকাশ রায় বলেছিল, তুই হিরো করছিস, কর না, তোর এদিকে আসার দরকার কি, আমাদের ভাতটাও মারবি তুই। ওকে, আমরা আরো কিছু আলোচনা করব, তার আরো কয়েকটা বিষয় নিয়ে, বিশেষ করে জনপ্রিয়তা এবং সুপরিচিতি এইটা নিয়ে, এবং অন্যদের সঙ্গে যে ডিফারেন্সটা সেটা দেখবো। তবে তার আগে একটা বিরতি নিতে হবে আবার। প্রিয় দর্শক, আবার একটি ছোট্ট বিরতি, বিরতির পর আবার ফিরে আসবো আলোচনায়। প্রিয় দর্শক, আবার ফিরে এলাম আলোচনায়। এতক্ষণ আমাদের একটা ছোট্ট বিরতি চলছিল। আমজাদ ভাই, সুবর্ণা বলছিলেন যে এই যে কমপ্লিট অ্যাক্টর এবং কমপ্লিট অ্যাট দ্য সেম টাইম হিউম্যান বিইং অলসো। তার কারণ হলো তিনি কিন্তু পাশাপাশি শিল্পী সংসদ করেছিলেন,
বিশেষ করে যারা আর্থিক সংকটে পড়তেন বিভিন্ন সময় তাদেরকে সহযোগিতা করার জন্য ছবিও করেছেন, তাদের জন্য ছবি করেছেন। এই ছবিটির নাম হলো বন পলাশীর পদাবলী। ও বন পলাশীর পদাবলী, এবং exactly. ওই সংসদ থেকে উনি যথেষ্ট সহযোগিতা করেছে অন্যান্যদের, এবং তিনি নিজেও প্রচুর অর্থ দিয়েছেন সেখানে। না, ওদের ফলে জমি সেক্ষেত্রে কিনে দিয়েছে। টেকনিশিয়ানদের জমি আমরা কিনে আরেকটি পরিচয় সেখানে আছে। কিন্তু আমরা অনেক সময় অনেকে হয়তো এই ক্ষেত্রে এসে অনেক ধরনের বড় ইনকাম হয়তো আমরা করি, কিন্তু সবসময় হয়তো অন্যের কথাটা ভাবি না। তিনি এত বড় একজন অভিনেতা হওয়া সত্ত্বেও তিনি না ভাবলেও কিন্তু এটা না করলেও হয়তো আমাদের মনে থাকতো। কিন্তু এই যে সোশ্যাল রেসপন্সিবিলিটিটা তার কাছে এইখানে আমার একটা ইম্পর্টেন্ট ব্যাপার জানা আছে, সেটা হলো টেকনিশিয়ানদের জন্য সে একটা জায়গা কিনে দিয়েছিল প্রথমেই। ওই যে বায়না করো না, বায়না করা হয়েছিল, পরে এত টাকা দিতে হবে। তো টেকনিশিয়ানরা বহু জায়গায় ঘুরে ওই টাকা জোগাড় করতে পারে নাই, 4 লাখ টাকা কম ছিল। তো ওরা ভোরবেলা, মানে ওই দিনই লাস্ট ডেট, ওই দিন না হলে এটা জমি হাতছাড়া হয়ে যাবে। ওরা ভোরবেলা উত্তম দার সঙ্গে, গুরুদেবের সঙ্গে দেখা করতে গেছে। তো উত্তম কুমার বলে যে তোমরা এত এই সময়টাই আসলে, কালকেও আমাকে বলতে পারতে। তো তার পুরা কলকাতা ইন্ডাস্ট্রি তো তার ছিল। তার বিশেষ করে চণ্ডীমাতা না কোন ডিস্ট্রিবিউশন, আমার ঠিক নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, শেষ সকাল 8:30টায় তাকে ফোন করলেন। ফোন করে বললেন যে ব্যাংক কটায় খোলে? তো বলে যে এতটাই খোলে। বলে যে আপনি 10টার সময় 4.5 লাখ টাকা নিয়ে আমার বাসায় আসবেন 10টার মধ্যে। আর এই টাকার হিসাব, সেটা আপনার সঙ্গে আমাদের হিসাব, যেটা আমার যেটা হিসাব আছে সেটা মেলানো হবে। ঠিক 10:30টার মধ্যেই টাকা নিয়ে এসছে, এবং সেই টাকা দিয়ে টেকনিশিয়ানসরা তাদের জায়গা রেজিস্ট্রেশন করেছে। আমরা আরেকটা বিষয় এভাবে আসতে পারে যে, বলছিলাম অন্যদের কথা, আরো অনেকেই হয়তো ভালো অভিনয় করেছেন, অনেকেই হয়তো আপনার সুপরিচিতি পেয়েছেন। তো এখানে একাডেমিক্যালি দুটো ভাগ করা যায় হয়তো, একটা হলো জনপ্রিয়তা আর একটা হলো সুপরিচিতি। এখন জনপ্রিয় বোধহয় সেই ব্যক্তি যিনি একই সঙ্গে আপনার তার অন্যের কাছে স্থায়ীভাবে একটি আসন নিয়ে নিতে পারেন। আর সুপরিচিত অনেকেই হয়তো আছেন, কিন্তু তার জন্য হয়তো জনপ্রিয়তাও অনেকেই পান, এবং অনেক বড় মাপের জনপ্রিয়তা পান। কিন্তু কিছু মানুষ সেই জনপ্রিয়তাটা তার মৃত্যুর 30 বছর পরও ধরে রাখেন। আপনাদের কথা থেকে যে উনি বললেন ওই যে একটি শব্দ, থিঙ্ক, এখনো মনে আছে ওনার। আপনি বললেন ওই যে সেই মৃতদেহ নিয়ে কি দরকার ছিল, অল্প। আমি বললাম জাস্ট একটা শব্দ, চলবে। তো এই যে ওই যে ক্যারিশমা না হলে বা যে ম্যাজিক বলছেন, এটা হয়তো তুলে ধরা যায় না। এর মধ্যে আরেকটি কথা আছে যে আমার বড় ভাইরা বা আমার বাবা উত্তম সুচিত্রাকে দেখে আমরা দেখেছি, তারপরে এখনকার জেনারেশন দেখেছে। এই যে জনপ্রিয়তাটা, মানে জেনারেশন টু জেনারেশন ছড়িয়ে যাচ্ছে, বাড়ছে। এই এত সময়ের মধ্যে উত্তম কুমারের আগে প্রমথেশ বড়ুয়াকে একটু পেলেও পরে কিন্তু আপনি সেইভাবে ওই যে স্টলওয়ার্ড বলতে যেটা বোঝায়, সেরকম কাউকে কিন্তু আমি এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ওনার কথার প্রেক্ষিতেই যে উত্তম কুমার থাকলে, উত্তম কুমারের কি ছবি ফ্লপ করে নাই? করেছে। কিন্তু তারপরে উত্তম কুমার কিন্তু উত্তম কুমারই থেকেছেন। উত্তম কুমারই থেকেছেন। সুতরাং পৃথিবীতে আসেন কিছু ক্ষণজন্মা মানুষ, আসেন যারা নিজেরাও জানে না যে তাদের ক্ষমতা কতটুকু, যারা আসলে কখনো স্মৃতিও হয় না, মনে হয় যে এই যে আছেন, হ্যাঁ সঙ্গে আছেন, যেরকম কাছের মানুষ, প্রিয় মানুষ যারা, সেরকম চরিত্র আমি দেখেছি। একটি হলো ব্যক্তি চরিত্র, আর একটি হলো অভিনেতা উত্তম কুমার। সে নিজের উপরে বড় অবহেলা করেছে, কিন্তু যখনই যে অবস্থাতেই মনে করেন বাসায় মনটুন খারাপ, অমুক খারাপ, এই অবস্থাতেও উনি যখন সেটে আসছেন, মানে সেটের লাইট দেখেছেন, মেকআপের গন্ধ পেয়েছেন, তখন কিন্তু অন্য জগতে চলে গেছে। তো আমজাদ ভাই, আমার মনে হয় আমরা যদি আলোচনা করতে যাই ছবি ধরে, তাহলে আরো অনেক সময় লাগবে। প্লাস আপনার আমরা যদি তার শুধু ওই যে শিল্পী সংসদের কথা যদি আরো বিস্তারিত বলতে যাই, তাও অনেক সময় লাগবে। আমি এখানে একটা ব্যক্তিগত ছোট্ট একটা কথা বলি, এটা খুব মজার, এখনই মনে পড়লো। সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে, আমার বাবার বাড়িতে গোলাম মোস্তফা সাহেব যাদের বেঁচে ছিলেন,
আমাদের পারিবারিক ছবিও খুব একটা দেওয়ালে কখনো ছিল না, শেষের দিকে এসে ভাই বোনদের ছবি কিছু ছিল, কিন্তু আমার একদমই মনে আছে আমরা যখন ছোট তখন আমাদের দেওয়ালে উত্তম কুমারের এত বড় একটা ছবি ছিল। এক্স্যাক্টলি, হ্যাঁ, শুরুতে যেটা বলছিলেন যে সেটা ওই আপনি বলছেন যে আমাদের কেউ, ওই যে প্রজন্মের পর প্রজন্ম, জেনারেশন টু জেনারেশন উত্তম কুমারকে ভালোবাসছে। তো হামজাদ ভাই অনেক ধন্যবাদ, সুবর্ণা অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা বলছিলাম উত্তম কুমারের কথা, আলোচকরা বলেছেন আ কমপ্লিট অ্যাক্টর, একজন সম্পূর্ণ অভিনেতা, একই সঙ্গে একজন সম্পূর্ণ মানুষ। এই সম্পূর্ণ অভিনেতা, এই সম্পূর্ণ মানুষ, তিনি এখন আমাদের মধ্যে ফিজিক্যালি নেই, কিন্তু তিনি আছেন, তিনি থাকবেন যতদিন পর্যন্ত এই সিনেমার সঙ্গে সৎ চিন্তা, এই সিনেমার সঙ্গে সৎ অভিনয়, এই সিনেমার সঙ্গে সৎ মানুষ থাকবে, ততদিন পর্যন্ত তিনিও থাকবেন আমাদের সঙ্গে, এই সিনেমার সঙ্গে, এই সমাজের সঙ্গে, এই বিশ্বের সঙ্গে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠান দেখার জন্য। La 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 la